প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আইএফআইসি সংলাপ প্রতিদিনে। আমি মুকসিমুল হাসান এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার ঠিক বামে রয়েছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক, এবং তারপরে রয়েছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে, স্টুডিওতে। আমি সোহরাব ভাই, আপনার কাছ থেকে একটু শুরু করি। সেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে থেকে একটি জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ প্রক্রিয়া এক ধরনের শুরু বলা যায়, কারণ বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার প্রস্তাবগুলো জমা দিচ্ছে। আজ প্রথম দিনে দুটি দল সকালার্ধে জামাত ইসলামী তাদের সংস্কার প্রস্তাব দিয়েছে এবং বিকেলে এলডিপি তারা তাদের সংস্কার প্রস্তাব দিয়েছে, এবং আগামী রোববার বিএনপি তাদের সংস্কার প্রস্তাব দিবে, এবং এভাবেই ধারাবাহিকভাবে বিভিন্ন দল এই সংস্কার প্রস্তাব দিবে। যদিও গত কয়েকদিন আগে আমরা প্রধান উপদেষ্টা একটি বক্তব্য শুনেছি এবং সেখানে তাকে কিছুটা হতাশাই লাগছিল যে এখনও আমরা বসতে পারলাম না, যদিও তার আগে বলা হয়েছিল যে এই সংস্কারের ক্ষেত্রে এই সংলাপটা চলতে থাকবে এবং এমনকি প্রয়োজনে রোজার ভেতরেও এটা চলবে, কিন্তু শুরু হতে হতেই দেরি হয়ে গেল। কারণ কি, কতটুকু কি জানেন? ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা সারওয়ার তুষারকে। মানে সংলাপ দুই ধরনের হয়, একটা হচ্ছে সমাধানে পৌঁছানোর জন্যে, আরেকটা হচ্ছে সমাধানে না পৌঁছানোর জন্যে। পয়েন্ট। এখন অন্তর্বর্তী সরকার কোন লক্ষ্য নিয়ে এগোচ্ছে সেটা বলা কঠিন, কারণ সংলাপ এতদিন শুরু না হওয়াটা আমি মনে করি দুর্ভাগ্যজনক এবং মানুষের মধ্যে সংশয়, সন্দেহ, অনিশ্চয়তা বেড়েছে। নির্বাচনের বিষয়ে এই সরকারের দুটো দায়িত্বের মধ্যে একটা নির্বাচন, আরেকটা যদি বলি যে দৈনন্দিন আইন শৃঙ্খলা রক্ষা করা এবং দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা। এর পাশাপাশি সংস্কারের প্রশ্নটা আসছে কিন্তু এই কারণে, একটা নির্বাচন ভালো হওয়ার জন্য সংস্কার খুব দরকার নেই, কারণ নির্বাচনে যারা কারচুপি করে, যারা নির্বাচন প্রভাবিত করে তারা নেই, ক্ষমতাসীন দল করে। এই সরকার তো এই সরকার তো রাজনৈতিক অভিলাষ নেই, রাজনৈতিক দলও নেই। সুতরাং তারা রাজনৈতিক দলগুলোকে বলতে পারতো যে আমরা এটা করতে চাই, আমাদের এতদিন সময়, সে 1.5 বছর হতে পারে, 2 বছর, এখন ডিসেম্বর হলে তো 1.5 বছর হবে, এর মধ্যে আপনারা একটা ঐকমত্যে এসে পৌঁছান, অথবা আমি এই চাই, এ ব্যাপারে আপনারা একমত আছেন কিনা। সেই প্রক্রিয়ার মধ্যে এক ধরনের কি বলে ধীরগতি, এই প্রশ্ন পাঠানো হলো, তার আগে সব দলের সাথে বসা হলো, এখন আবার আলাদা আলাদা বসা হচ্ছে, আবার এটি বসা না এটি সংলাপ শুরু না দলগুলো প্রস্তাব দিয়ে আসলো শুধু, এই এক ধরনের ধোঁয়াশা রয়ে গেছে। এই ধোঁয়াশাটা কাটানো সরকারের দায়িত্ব। আবার আমরা সভা মঞ্চে প্রধান উপদেষ্টাকেও বলতে শুনি যে ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিতে বলছেন পুলিশ এবং পুলিশ, জনপ্রশাসন ও অন্যান্যদের। নির্বাচন কমিশনও বলছে যে তাহলে যদি ডিসেম্বরেই নির্বাচন হয় তাহলে রাজনৈতিক দলগুলোকে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বলা উচিত যে আমরা ডিসেম্বরে নির্বাচন করতে চাই, এর মধ্যে আপনারা কী কী বিষয়ে ঐকমত্যে আসতে পারেন, কী কী বিষয়ে আসতে পারেন না। যতই সময় যাচ্ছে ততই কিন্তু বিতর্কটা বাড়ছে। প্রতিদিনই ধরেন নতুন দল এনসিপির পক্ষ থেকে কোনো কথা বলা হলো, সেটা বিএনপি প্রতিবাদ করলো বা খণ্ডন করলো, আবার বিএনপির পক্ষ থেকে বললো এনসিপি করলো, আবার জামাত ইসলাম বা অন্যান্য দল। এটা সময়ে আমি মনে করি যে সরকারের দ্রুত সে অন্তত ঘোষণাটা জানানো উচিত যে আমরা কবে নির্বাচনটা করতে চাই। সৌরভ, একটা ব্যাপারে একটু মাঝখান থেকে একটু জানতে চাই, সেটি হচ্ছে আপনি প্রথমে বললেন যে দুই কারণে সংলাপ হয়, একটা হচ্ছে সমাধানে পৌঁছানোর জন্য, একটা না পৌঁছানোর জন্য। খুব দুর্দান্ত একটু অ্যানালাইসিস লেগেছে, আমরা সুযোগ পেলে পরবর্তীতে এটা নিয়ে একটু আলোচনা করব। কিন্তু শেষের দিকে আপনি যেটা বললেন যে ধীর গতি, এখন এই যে সরকারের যে এই সংলাপ বা ঐকমত্য ক্ষেত্রে যে ধীর গতি, তার পেছনে কি আপনার কাছে মনে হয় যে সরকারের আন্তরিকতার ঘাটতি আছে না রাজনৈতিক দলগুলোর সহযোগিতার ঘাটতি আছে? না, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা, যদি ধরেন সরকারের এই প্রক্রিয়ায় কোনো একটি দল বললো যে আমি নির্বাচন করবো না, 70 নির্বাচনে মৌলানা ভাসানীর দল যায়নি, মানে তাহলে নির্বাচন হবে না তা তো না। নির্বাচন হচ্ছে বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণের জন্য একটা মাধ্যম। এখন সেই নির্বাচনটাই যদি না হয় তো গণতন্ত্র উত্তরণ হবে কেউ। এমনকি সংস্কার হলেও সংস্কার করার জন্যও নির্বাচন দরকার। আবার নির্বাচনের জন্য যেটুকু সংস্কার দরকার এই সরকার
মানে এখনই করা উচিত, বা অনেক ক্ষেত্রে তো হয়েছে। যেমন প্রশাসন, সরকার চেষ্টা করছে যে দলীয় যে আবহাওয়া ছিল, দলীয় আধিপত্য ছিল, তার থেকে বের করে আনা পুলিশ, অন্যান্য। আর অনেক ক্ষেত্রে যেমন পুলিশ সম্পর্কে এতদিন সরকারের নীতি নির্ধারকদের মধ্য থেকে এক ধরনের ধারণা দেওয়া হয়েছিল যে এই পুলিশ হচ্ছে ফ্যাসিবাদের দোসর, এই পুলিশ দিয়ে কোনো কাজ হবে না। কিন্তু সর্বশেষ প্রধান উপদেষ্টা যে বক্তৃতা দিলেন, তাতে পুলিশকে মানে অনেক উপরে উঠে নেওয়া হলো, যে পুলিশ ছাড়া এই দেশ চলবে না। এবং আসলেই তো চলবে না। কোনো দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না থাকলে তো চলতে পারে না। বরং পুলিশকে শক্তিশালী করা উচিত। অন্যান্য যে এই যে সেনাবাহিনী কতদিন থাকবে, এটাও তো প্রশ্ন। আমি মনে করি সরকারের রূপরেখায় কোথাও না কোথাও গলদ আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে, মানে কিছুটা সমস্যা আছেই। এখন সরকারের দ্বিধাদ্বন্দ্ব বা কোনো গলদটা কোন জায়গায়, সেটা একটু আমরা পরবর্তীতে আবার একটু অ্যানালাইসিসের চেষ্টা করবো। আমি একটু সারোয়ার তুষারের কাছে যাই। সারোয়ার তুষার, আপনি জাতীয় নাগরিক কমিটি থেকে আপনারা জাতীয় নাগরিক পার্টি করলেন এবং সংলাপ প্রক্রিয়ায় নিশ্চয়ই আপনাদের অংশগ্রহণ থাকবে। গতকাল আমরা আপনাদের একটি প্রেস বিজ্ঞপ্তি দেখেছি, যেখানে এই সংস্কার প্রক্রিয়াগুলোর জন্য আপনাদের 4 সদস্যের সম্ভবত একটি 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে আপনি কোঅর্ডিনেটর এবং আরও 4 জন সদস্য আছে। তো আপনাকে অভিনন্দন জানাই নতুন কমিটিতে আপনি নেতৃত্ব দেওয়ার জন্য। আপনারা আসলে এই আপনাদের এই কমিটির কাজটা কি, এটা একটু প্রথমে জানতে চাই। আপনাকে ধন্যবাদ এবং সৌরভ ভাইকে শুভেচ্ছা। আমরা যেহেতু আজকে আপনি খেয়াল করেছেন যে আজকে থেকে মানে এক প্রকার আনুষ্ঠানিকভাবে দলগুলোর সাথে আলোচনা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। এর আগে তারা 5 তারিখে, এই মাসের 5 তারিখে ওই স্প্রেডশিট সেটা পাঠিয়েছিল এবং 13 তারিখ পর্যন্ত সময় দিয়েছিল। আমরা চেষ্টা করেছি যে এই টাইমের মধ্যে ডেডলাইনটা মিট আপ করার জন্য, যেন এর মধ্যে আমরা আমাদের ফিডব্যাকটা দিতে পারি, কিন্তু আনফর্চুনেটলি আমরা সেটা পারিনি। তার কারণ হচ্ছে অনেকগুলো বিষয় আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের এক্সপার্টদের সাথে কথা বলতে হয়েছে। পাশাপাশি আমরা যাদেরকে স্টেক হোল্ডার মনে করি, যেমন শহীদ পরিবার, আহত, প্রবাসী সহ এরকম যারা আছে, তাদের সাথেও কিন্তু তাদের মতামতগুলো নিতে হয়েছে। পাশাপাশি আমাদের মানে যারা কেন্দ্রীয় সদস্য, তাদের সাথে আমাদের কথা বলতে হচ্ছে। এই করতে করতে আমাদের আসলে আমরা 13 তারিখের মধ্যে দিতে পারিনি, আমরা আগামী 23 তারিখ দেবো। তো আমরা একটা সংস্কার প্রস্তাবনা যেগুলো আছে সেগুলো 23 তারিখে, স্প্রেডশিটের ব্যাপারে আমাদের যে একমত না অন্য কোনো মন্তব্য আছে সেটা আমরা 23 তারিখে দেবো। ফলে আমাদের সাথে আলোচনা শুরু হবে এরপরে। কারণ কমিশন থেকে কিন্তু বলা হয়েছে যে যারা যখন দেবে তখন থেকে আলোচনাটা শুরু হবে। আনুষ্ঠানিকভাবে এটাই আপনাদের প্রথম হবে? রাইট, আনুষ্ঠানিকভাবে আমরা এখনো তাদের সাথে বসি নাই। তো এই যে আমাদের টিমটা, জাতীয় ঐকমত্য কমিশন সম্ভবত 6 মাস কাজ করবে, এরকম তারা বলেছে। 6 মাস 6 তারা এই যে পুরো ঐক্য প্রক্রিয়াটা, তার মধ্যে 1 মাস চলে গেছে মোটামুটি, তারা মাসখানেক চলে গেছে, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হওয়ার কথা ছিল। অর্থাৎ ধরে নেওয়া যায় তারা জুন জুলাই পর্যন্ত কাজ করবে। কাজ করে কতটুকুর ব্যাপারে আমরা একমত হতে পারলাম এবং জুলাই চার্টার তারা তৈরি করবে। এই প্রক্রিয়াটা আমরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যতগুলো বৈঠক তাদের সাথে আমাদের করতে হবে, সেটা এই টিমটা করবে। এবং যেহেতু স্বাভাবিকভাবে আহ্বায়ক কিংবা সদস্য সচিব তারা এই সবগুলোতে প্রত্যেকবার সময় দিতে পারবেন না, যখন কিনা রাজনৈতিক দলগুলোর প্রধানদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন, সেখানে হয়তো তারা উপস্থিত থাকবেন। আমাদের টিমের যে হোমওয়ার্ক বা কাজ, সেটা আমাদের যে পার্টি পজিশন, সেটা তারা সেখানে তুলে ধরবেন। আর এই কাজগুলো 5 মাসে আমরা আনুষ্ঠানিকভাবে এই কমিশনের সাথে বসে সেটেল করবো আর কি। এই কারণে এই কমিটিটা গঠিত হয়েছে। আচ্ছা, বুঝলাম। তো আপনারা আরো একটা তথ্য পেলাম, যেমন বিএনপি হচ্ছে আপনার রোববারে তাদের এটা নিয়ে জমা দিবে বা দেখা করবে, আপনারা তাহলে সোমবার পরে, এটা রবিবার পরে বোধহয়, রবিবার একই দিনে হয়তো হবে। ওকে, আরেকটি বিষয় একটু আপনাকে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনারা সংস্কারের ক্ষেত্রে এই যে শীটটি বলি বা যেখানে কোনটা আপনারা চান না চান, যেটি তারা ওয়েবসাইটে প্রকাশ করবে, সেই জায়গাগুলোতে আপনারা কি মোটামুটি নীতিগতভাবে একমত হতে পেরেছেন? আপনারা কি চান, নাকি যেহেতু আপনাদের অনেক দল মত পথের লোক আছে এই জন্য? না, সেটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। আমরা দলের সবার ঐক্যমতের ভিত্তিতে একটা কমিটি, জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে কাজ করেছে, সেখানেও আমি ছিলাম। বিশেষত সংবিধান সংস্কার, দুদক সহ স্থানীয় সরকার, এগুলো যে সংস্কার প্রস্তাব রেডি করার ক্ষেত্রে আমি মোটামুটি ওখানেও সমন্বয় করেছি এবং সেখানে সবাই সবার কথাটা বলেছে। এখানে কে কোন মত পথে সেটা ব্যাপার না, পার্টি হিসেবে আমাদের একটা পজিশন আমরা সেখানে প্রস্তাব করার চেষ্টা করেছি। এখন যখন এই স্প্রেডশিটে আমরা মেলানোর চেষ্টা করেছি, তখন আগে আমাদের যে পজিশনগুলো ছিল তার সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ এই স্প্রেডশিট আছে, কতটুকু নাই, বাড়তি আমাদের কি যোগ করা দরকার, সেগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এবং সেটার ব্যাপারে যেমন আগামীকাল আমাদের একটা জেনারেল মিটিং আছে, সেখানে আমরা সবাইকে ব্রিফ করবো যে আমরা আমাদের ফাইন্ডিংসগুলো, এবং তাদের যদি কোনো মতামত থাকে সেগুলো আমরা কোঅপ্ট করবো। আমাদের পার্টি পজিশনের ভিত্তিতে আমাদের অবস্থানগুলো তৈরি হচ্ছে। পার্টি পজিশনটা হচ্ছে যে আমরা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলেছি, যেখানে নির্বাচন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমাদের প্রধান প্রশ্নটা হচ্ছে কেন বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থাটা নিরঙ্কুশ না। এখানে 12টা, এটা ত্রয়োদশ নির্বাচন হবে, 12টা নির্বাচন হয়ে গেছে, কয়টা নির্বাচন আনকন্ডিশনালি বা মোটামুটি বিতর্কের ঊর্ধ্বে।
আমরা 3 থেকে 4টা নির্বাচনের কথা বলতে পারবো, 1/3 মতো নির্বাচন, বাকিগুলোর ক্ষেত্রে এরকম হলো কেন? ঠিক আছে, এটা আমরা দেখেছি যে এখানে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে অনির্বাচিত সরকার আসছে বারবার, বা নির্বাচিত সরকারের ব্যর্থতার উপর ভিত্তি করে অগণতান্ত্রিক অরাজনৈতিক সরকারগুলো আসছে। এই যে 111 আসলো, 111 আগের হিস্ট্রিটা কি? চতুর্দশ সংশোধনী কথা যদি আমরা মানে বিবেচনা না নিই, এই যে বিএনপির সময় যে চতুর্দশ সংশোধনী, তার মানে এই হিসেবে কিন্তু 111টা বিচারপতির বয়স বাড়ানো, এর আগে আবার ধরুন 3 জোটের রূপরেখা ব্যর্থ হলো কেন? 3 জোটের রূপরেখা তো আসলে হয় নাই। আপনি অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে একটা কথা ছিল যে সার্বভৌম সংসদ প্রতিষ্ঠা, কেউ যেন বিনা ভোটে একদিনও ক্ষমতায় থাকতে না পারে, কিন্তু সেটা তো প্রথম দফায় হোঁচট খেয়েছে এই 96 সালে। তাহলে এই জিনিসগুলো যে বাংলাদেশে ঘটছে, আমরা বলছি যে তাহলে একদিনও যেন কেউ অনির্বাচিত কায়দায় ক্ষমতায় না থাকতে পারে, সেটা করতে গেলে আপনাকে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে হবে। এটা হচ্ছে আমাদের পার্টির মূল থিম। এই থিমের উপর ভিত্তি করে আমরা সকল প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা, দুদক, নির্বাচন কমিশন, পুলিশ সহ যেগুলো ফান্ডামেন্টাল প্রতিষ্ঠান একটা সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে, সেগুলো সরকারের প্রভাব বা রাজনৈতিক প্রভাবের বাইরে এসে স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা, এটা হচ্ছে আমাদের প্রধান বিবেচনা। ঠিক আছে, তো সেইটার ভিত্তিতে আমরা আমাদের প্রস্তাবগুলো পেশ করছি, বা কমিশন যে প্রস্তাব করেছে তার যদি কোথাও আমাদের দ্বিমত তৈরি হয়, ওইটার ভিত্তিতে তৈরি হচ্ছে। এই যে আমি যে বললাম, আমাদের একটা গ্র্যান্ড বিবেচনা আছে। বিবেচনাটা হচ্ছে যে এখানে গণতান্ত্রিক রাষ্ট্র তথা প্রতিষ্ঠানগুলো যেন সরকারি বা নির্বাহী বিভাগের কর্তৃত্বের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করতে পারে। আবার তারা যদি ক্ষমতার অপব্যবহার করে, তাহলে অন্য কোনোভাবে যেন তাদেরকে জবাবদিহির আওতায় আনা যায়। যেমন নির্বাচন কমিশন যদি ফল্ট করে কোনো, তাহলে কারা এই দায়বদ্ধতা নিয়ে কোশ্চেনও তৈরি হয়েছে। আমি এটা নিয়ে একটু পরেও যাব। আপনারা এক ধরনের মত দিয়েছেন, কিংবা সংস্কার কমিশন এক ধরনের মত দিয়েছে, আবার ইসি সেটার উপরে আবার রিঅ্যাক্ট করেছে, এরকম একটি ব্যাপার আছে। আমি সোহরাব ভাই সেই পুরনো প্রসঙ্গে আবার একটু ব্যাক করি, যেহেতু আপনি এদেশের সাংবাদিক হিসাবে অনেক রাজনীতির পট পরিবর্তন দেখেছেন, অনেক কিছু দেখেছেন। আপনার কথার ভিতর থেকে আমি কিছু বোঝারও চেষ্টা করি। তো এই যে কথাটা দিয়ে আমরা শুরু করছিলাম, যে সমাধানে পৌঁছানোর জন্য সংলাপ হয়, না পৌঁছানোর জন্য সংলাপ হয়, সেখানে একটা প্রসঙ্গে আপনি বলেছিলেন যে এটা দেখে আসলে সদিচ্ছার অভাবও অনেক ক্ষেত্রে মনে হয়। আমি একটু ভিন্নভাবে যদি দেখি, সেটার ব্যাখ্যা আপনি কি দিবেন? এক রাজনৈতিক দল বলছে যে ঠিক আছে, আমরা কিছু সংস্কার এখন করব, ক্ষমতায় গিয়ে করব, ভেরি গুড। সেই রাজনৈতিক দলের অন্য নেতা আবার বলছেন যে আমরা কোনো সংস্কার না, আমরা যেরকম মনে করি সেরকম করব, প্রয়োজনে তার বিপরীত কিছু হলে আমরা সংসদে যে সেটাও পরিবর্তন করে করব। আর এক দল বলছে আনুপাতিক হারে, কেউ বলতেছে সংখ্যা অনুপাতিক হারে, কেউ বলতেছে সেকেন্ড রিপাবলিক। রাজনৈতিক দলগুলো নিজেদের এজেন্ডা থাকবে, বলবে, কিন্তু রাজনৈতিক দলগুলোর ভেতরে, এটা ধরলাম আওয়ামী লীগ নাই এই প্ল্যাটফর্মে, কিংবা আওয়ামী লীগের দোসর বলা হয় যে জাতীয় পার্টিকে, তারাও এই প্ল্যাটফর্মে খুব বেশি আমরা অ্যাক্টিভ, তাদেরকেও দেখি না। তাহলে তো সবাই প্রায় একই ঘরানার মানুষ প্রায়, কিন্তু তাদের ভিতরে এত বিভক্তির ভেতর দিয়ে সংলাপ মানে সমাধানে পৌঁছাবে কি? বিভক্তির বিষয়টা পরে আসি। রাজনৈতিক দলের সরকারের যে ভূমিকাটা, দেখুন, সরকার একটা নির্বাচন সংস্কার কমিশন করেছে, অন্য আরও 6টি গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছে। কিন্তু সংস্কার কমিশন গঠন করার পর বা সংস্কার কমিশনের সুপারিশ দিয়েছে বা দেওয়ার আগেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে নতুন দলের ক্ষেত্রে এই নিবন্ধনে এই শর্ত পূরণ করতে হবে, যেটা আওয়ামী লীগ সরকারের প্রণীত বা আওয়ামী লীগ সরকারের সময় সেটি আইন হিসাবে তৈরি হয়েছে। এটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের না, অনেকটা শিথিল করেছে। হ্যাঁ, নতুন দল শিথিল করেছে কে? শিথিল করেছেন সংস্কার কমিশন প্রস্তাব দিয়ে। সেই প্রস্তাব এখন গৃহীত হয়েছে কি হয়নি এটা আমরা জানি না, হ্যাঁ, বা আমরা অন্তত এটা সরকারের পক্ষ থেকে বলা হয়নি, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়নি। কিন্তু এরই মধ্যে নির্বাচন কমিশন আগের আইনের শর্তগুলো জুড়ে দিয়েছে যে নতুন দলের ক্ষেত্রে, নিবন্ধনের ক্ষেত্রে এই শর্ত পূরণ করতে হবে। তা আমি মনে করি যে এখানে সরকারের সদিচ্ছার অভাব আছে। কারণ যদি তারা সংস্কারই চাইতেন, তাহলে তো নির্বাচন কমিশন নতুন যে প্রস্তাব, সেই প্রস্তাব এখন তো আর পার্লামেন্ট নাই, আপনি অধ্যাদেশ করে সেটা পাশ করে তারপর করুন। এবং এই প্রশ্নটা উঠেছে কিন্তু দুদকের চেয়ারম্যান নির্বাচন থেকে, দুদকের চেয়ারম্যান সহ পদাধিকারী নিয়োগ থেকে শুরু করে নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রেও সরকারই তো সংস্কারের প্রস্তাব দিয়েছে এবং কমিশন করেছে, অর্থাৎ কমিশনকে দায়িত্ব দিয়েছে আমরা এই প্রতিষ্ঠানকে ভবিষ্যতে কী ধরনের চাই, মানে কী ধরনের কাঠামো হবে, কী ধরনের ব্যক্তিরা আসবে, কিভাবে আসবে। সরকার এর মধ্যে আবার পুরনো ধারাই কিন্তু সব কিছু, নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে, দুদক নিয়োগ দিয়েছে, আর নির্বাচন কমিশন আবার কী বলে
নতুন নতুন দলের ক্ষেত্রে আগের শর্ত জুড়ে দিয়েছে। আরও একটি বিষয়, নির্বাচন সংস্কার কমিশন বলেছিল যে নির্বাচন কমিশনকেও জবাবদিহির আওতায় আসতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা কি সংস্কারের মধ্যে না? নির্বাচন কমিশন বলছে যে আমরা এর সাথে হতে একমত পারে না। না। হ্যাঁ, পুলিশ বা এই পুলিশ বক্তব্য দিতে পারে কি নির্বাচন কমিশন আমরা একমত কি একমত না? না বলতে পারে যে কেউ। সরকারি চাকরি আর- করেন তো উনি। এরপরে আসি আপনি রাজনৈতিক যে তর্ক বিতর্ক আছে। সারার তুষার তারা যেহেতু একটি দল করেন, তাদের দলের কর্মসূচি আছে, তাদের দলের উদ্দেশ্য আদর্শ আছে, সেই ভিত্তিতে তারা কথা বলবে, তাদের লক্ষ্য আছে। আর সুতরাং এটি অন্য দলের সাথে মেলার কোনো কারণ নাই, কারণ তাহলে তো এক দল হতো। যেহেতু আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, সুতরাং এটা মানতে হবে যে এই বিরোধিতা, তর্ক বিতর্ক, সমালোচনা, এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এখন এই সৌন্দর্যটা এমন পর্যায়ে না পৌঁছায় যে কেউ কেউ নিজেকে ভয়ের মধ্যে, কেউ নিজেকে শঙ্কিত মনে করে, আবার কেউ মনে করে যে আমি বিজয়ী হয়ে গেছি, যে আমি যেটা বলবো সেটাই হবে। আসলে গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা, মানে অন্যের কথা শোনাও। Exactly. আমরা এমন গণতন্ত্র করেছি, 4টা নির্বাচনের কথা বলি যে 4টা নির্বাচন ভালো হয়েছে, 4টা ভালো সংসদ তো পাইনি, 4টা ভালো সরকার পাইনি। কেন পাইনি? শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিল বলে তার আমলের স্বৈরতন্ত্রটা কি বলে পাকাপোক্ত হয়েছে। কিন্তু এর আগে যতগুলো সরকার আছে, গণতান্ত্রিক সরকার আমরা কি বলতে পারবো? এই 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার ছাড়া। প্রথমত হচ্ছে একটা এই 54 বছরে একটা বড় অংশ হলো সামরিক শাসন ছিল। তারপর হলো এই সাময়িক ব্যবস্থা। তা আমরা যদি বলি যে সাময়িক ব্যবস্থার যে সরকার, ওই সময় মানুষ কিছুটা শান্তিতে স্বস্তিতে ছিল এবং কিছুটা মনে করছে যে কথা বলতে পারে না। এখনও কিন্তু এই সরকার, অন্তর্বর্তী সরকারকে আমরা এভাবেই দেখতে চাই। ভবিষ্যতে কি হবে এটি কিন্তু খুব মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্য থাকা প্রয়োজন, যে ভবিষ্যতে আবার স্বৈরতন্ত্র কায়েম না হয়। কিন্তু ওই যে বিএনপির কোন নেতার কথা বললেন যে তারা যদি আপনারা একমত হন আমরা বদলে দেব, এখানেই তো বিপদ, যদি সত্যি সত্যি বদলে দেয়। এখন গণতন্ত্র হচ্ছে যে, শুনেন, একই গণতন্ত্র দিয়ে আব্রাহাম লিঙ্কনও ক্ষমতায় আসেন, ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতায় আসেন, কি বলে জওহরলাল নেহরুও ক্ষমতায় আসেন, এই নরেন্দ্র মোদীও ক্ষমতায় আসেন। প্রথম বিষয়টি হচ্ছে আমরা দেখলাম যে জুলাইয়ের যে অভ্যুত্থানের যে চেতনা বা আকাঙ্ক্ষা, সেটিকে পুঁজি করে বা সেটিকে রক্ষা করার জন্য বা সেটিকে এক ধরনের এস্টাবলিশ করার জন্য একটি মুভমেন্ট বা রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেটি জাতীয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক কমিটি। সেখান থেকে আপনারা জাতীয় নাগরিক পার্টি করলেন, কিন্তু আমরা এর ভিতরে দেখলাম যে সবাই আপনাদের এই প্ল্যাটফর্মে রাজনৈতিক যে দল সেখানে আসলো না। কেউ কেউ বললো যে নতুন দলের সাথে থাকবেন না তারা, এবং পরবর্তী আমরা দেখলাম যে তাদের একটি ঘোষণা দিয়ে তারা নতুন আরও একটি দল করার কথা বলছে, এবং যতটুকু শুনছি যে তারপরে তৃতীয় আরও একটি দল হতে পারে। তো একটি হচ্ছে আপনারা দল আছেন যারা একই কাতারে থেকে একই রাজনীতি করেছেন, অন্তত 5 আগস্টের পরবর্তীতেও আমি যদি বলি, আগেও আপনারা একই সংগ্রাম করে 5 আগস্ট তৈরি করেছেন। কি এমন সমস্যা হলো আপনাদের মধ্যে এত বিভক্তি হলো যে 6 মাস 3 মাসেই 2-3টা দল হতে হচ্ছে? না, বিভক্তি না, আমি 3টা দলের কথা জানি না, একটা দল। দুইটা তো জানেন আপনারা, একটা ছাড়া একটা। আমরা তো আছি। আর আরেকটা যাদের কথা বললেন তারা দল করবেন এরকম কিন্তু তারা এখনো বলেন নাই। তারা বলেছেন যে তারা একটা আলাদা প্ল্যাটফর্ম করবেন, প্রেসার গ্রুপটা হচ্ছে তারা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাকে নিয়ে কাজ করবেন। নাগরিক কমিটিও তো প্রেসার গ্রুপ, সেটা করতেই পারেন। হ্যাঁ, নাগরিক কমিটি তো ছিল, নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টি হয়েছে। এখন আমাদের দেশে গণতান্ত্রিক স্পেস ছিল না, আপনি কোনো স্বাধীন উদ্যোগ নিতে পারতেন না, এখন পারা যাচ্ছে। তো আমরা দেখবো যে তারা যদি ভালো কাজ করে আমাদের কোনো অসুবিধা নেই এবং তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। একসাথে চলতে ফিরতে গিয়ে অনেক কিছুই হতে পারে, এবং সেখানে হয়তো একটা আবার টেম্পারমেন্ট আলাদা থাকে, কিংবা রাজনৈতিক বোঝাপড়াও আলাদা থাকে। যেখানে অনেক জায়গা থেকে অনেক ওরিয়েন্টেশনের মানুষ, তো রাজনৈতিক বোঝাপড়াও আলাদা থাকে। ফলে এটা হতেই পারে, আমি সেটা খুব বড় সমস্যা হিসেবে দেখছি না। তারা তো এখন রাজনৈতিক দল বলেন নাই, বা এমন না যে আমাদের সাথে তাদের আর কখনো কোনো ধরনের ঐক্য, কৌশলগত বা মাঠের ঐক্য, এটা যে হবে না সেরকম না। আমি মনে করি যে তরুণরা যেটা হয়েছে কি, এত ধরনের তরুণ এবং তারা এত বেশি নেতৃত্ব দানে সক্ষম
এখন বাংলাদেশে 5 আগস্টের পরে যে একটা প্ল্যাটফর্মে অনেক সময় চাইলেও সবাইকে ধরে রাখা যায় না, মানে আপনি ইচ্ছা করলেও চায় না। যেমন ধরুন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমাদের কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোনো শত্রুতা আছে? নাই, তারাই আমাদের ভাই, বা আমাদের সংগঠনে ইতিমধ্যে অনেক তাদের আছে, কিন্তু তাদের সব যতটুকু জায়গা দেওয়া যেত ততটুকু কিন্তু জায়গা দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, বা আপনি ধরুন যে 5 তারিখের পরে তাদেরকে যে খুঁজেও পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে তাদের আবার অনেক সময় তারা নানা ব্যাপারে আপত্তি প্রকাশ করছেন, যেটা খুবই ঠিক তাদের জায়গা থেকে। তো এই সমস্যাগুলো আছে, মাদ্রাসা শিক্ষার্থীরা আছে, প্রাইভেটের শিক্ষার্থীরা আছে, আগে বিভিন্ন রাজনৈতিক দল করতো তারা আছে। এত তরুণরা একটা প্ল্যাটফর্মে অনেক সময় থাকতে পারছেন না, এটা হলো বাস্তবতা আর কি। থাকতে পারলে খুবই ভালো হতো, কিন্তু না থাকতে পারলেও আমি মনে করি যে খুব অসুবিধা নাই যদি একটা নেটওয়ার্কিং থাকে, একাধিক সংগঠনের মধ্যে একটা নেটওয়ার্কিং থাকে এবং কতগুলো বেয়ার মিনিমাম প্রশ্নে তারা যদি আবার একমত, যেমন আমাদের আওয়ামী লীগ ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের কোনো দ্বিমত নাই। বাংলাদেশ আর কখনো কোনো নামে, ধর্মের নামে, জাতির নামে, যে কোনো নামেই হোক না কেন, কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা যাবে না, এই ব্যাপারে সবাই একমত। স্বৈরতান্ত্রিকভাবে বা অনির্বাচিত কায়দায় ক্ষমতা থাকা যাবে না, এই ব্যাপারে কিন্তু একমত। সমস্যাগুলো হচ্ছে কি আমরা এটা কিভাবে করব সেই পদ্ধতি নিয়ে যখন আলাপ হচ্ছে, কেউ আমরা গণপরিষদের কথা বলছি, বিএনপি বলছে সংসদের কথা, এরকম, তখন কিন্তু এটা কিন্তু আমি মনে করি যে টেকনিক্যাল একটা বিরোধিতা। কিন্তু ইন এসেন্স কি ধরনের বাংলাদেশ আমরা করতে চাই, যেমন বাংলাদেশ থেকে আপনি বলেন কে বিরোধিতা করবে যে বাংলাদেশে লুটপাট আমরা চাই না, পাচার হোকের আমরা চাই না, এটা ওই যে ভিন্ন যারা তরুণরা আরেকটা যে প্ল্যাটফর্ম করছে তারা কি বিরোধিতা করবে এটার? বলবে যে আমরা এটা মানি না, শুধুমাত্র আমাদের দিক থেকে দাবিটা উঠেছে বলে তারা এটা বলবেন না। আওয়ামী লীগের বিচার হতে হবে, শহীদ পরিবারগুলো জাস্টিস পেতে হবে, এইসব প্রশ্নে কিন্তু একমত আছে। কিন্তু এর বাইরে সবাই, যেটা আমি বললাম যে বিভিন্ন জায়গায় নানা কারণে তাদেরকে থাকতে হচ্ছে। আমি মনে করি যে যদি যোগাযোগটা থাকে এবং যেটা হচ্ছে একটা মানে আমরা যদি পেশাদারিত্বের সাথে এই আমাদের মধ্যে যে মতবিরোধগুলো আছে এগুলোকে মানে ডিল করতে পারি, তাহলে খুব বড় সমস্যা হবে না। কিন্তু আমাদের মধ্যে যেন আবার পুরনো রাজনৈতিক সংস্কৃতির যে হানাহানি, মারামারি, কিংবা ধরা যাক যে একটা দখলের যে একটা মানসিকতা, এটা যেন আমাদেরকে পেয়ে না বসে, এইটা হচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি মনে করি যে সেরকম কিছু হবে না। আচ্ছা, আপনাকে প্রশ্নটা যে কারণে করেছিলাম সেটা একটু বলি, যে তা নাহলে আবার অন্যভাবে বোঝার ইয়াও থাকে, যে ধরেন আপনারা তো একটা ইনক্লুসিভ বাংলাদেশ চান, রাইট। সেই ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার জন্য আপনারা, যদিও আপনারা মনে করছেন প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, অনেক জায়গার মানুষ আছে, Right. কিন্তু গোটা বাংলাদেশের সাপেক্ষে দেখলে আপনারা অনেক বড় অংশ তাও তো না। তো আপনারা যদি মানে ইনক্লুসিভ বাংলাদেশের জন্য নিজেরা ইনক্লুডিং না হতে পারেন, তাহলে আপনারা দেশের নেতৃত্বের ক্ষেত্রে মানে এই জিনিসগুলো শুরু থেকে আপনাদের একটু ভাবাই কিনা, আমি সেটাই জানার জন্য আসলে বলছি। না, আমরা তো মানে চেষ্টা করেছি অনেকগুলো কাজ একসাথে করার। একটা পর্যায়ে চলতে ফিরতে গিয়ে হয়তো আমাদের মধ্যে কিছু ব্যাপারে মতবিরোধ তৈরি হয়েছে, তাতে করে আমি বলবো না যে কোনো ইনক্লুসিভিটির এই ঘাটতি পদ রয়েছে। পদবীর কারণেই আর অন্য কিছু? না, ঠিক পদবি বলা যাবে না, কিছু রাজনৈতিক চিন্তাভাবনার মধ্যে কিছু মত পার্থক্য তো থাকেই, মানে কিভাবে আমরা দৃষ্টিভঙ্গিটা কি নতুন বাংলাদেশ সম্পর্কে, সেক্ষেত্রে কিছু কিছু মানে পার্থক্য থাকতে পারে। তবে আমি যারা নতুন সংগঠন করছেন বা প্ল্যাটফর্ম করছেন তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা এবং মানে সহমর্মিতা সবই আছে। কিন্তু শুধু আমি একটা জিনিস অনুরোধ করতে চাইবো যে আপনি একটা প্রোঅ্যাক্টিভভাবে একটা জিনিস করেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এটা যেন এমন না হয় যে এনসিপির বিরোধিতা করতে গিয়ে একটা জিনিস আমরা দাঁড় করালাম। কারণ আমরা এই পর্যন্ত মিডিয়ায় তাদের যতগুলো বক্তব্য শুনেছি, এমন না যে আমরা তাদের সম্পর্কে কিছু বলতে পারবো না, কিন্তু সেটা তো শোভন হয় না। এই কাদা ছোড়াছুড়ি, আমরা তাদের যতগুলো বক্তব্য শুনতে পেয়েছি সবগুলো হচ্ছে এনসিপির বিরুদ্ধে, মানে তারা নিজেদেরকে জাস্টিফাই করছে এনসিপি খারাপ এই জন্য আমরা আসছি, এরকম একটা জায়গা থেকে। এনসিপি দিয়ে তাদের আসলে যে গোলটা ছিল বা যে স্বপ্ন ছিল সেটা বাস্তবায়ন হচ্ছে না, তাই আসতেছে এরকম একটি। হ্যাঁ, হইতে পারে। আমি মনে করি যে এনসিপি তো তার লক্ষ্য থেকে সরে যায় নাই, আচ্ছা। বা জাতীয় নাগরিক কমিটি যে লক্ষ্যে ছিল এনসিপি তো সেটারই এক্সটেনশন। তো সেই পর্যন্ত তারা আমাদের সাথে একমত ছিলেন। এখন দ্বিমত হতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি যেটা বললাম যে এনসিপির প্রতিক্রিয়ায় যেন ব্যাপারটা তৈরি না হয় আর কি। একটা প্রোঅ্যাক্টিভভাবে আলাদা কর্মকাণ্ড তো হতেই পারে, এটা কোনো আমি সমস্যা দেখি না। ক্লিয়ার। সৌরভ ভাই, একটু আজকে জামাতের সঙ্গে জামাত যে তারা প্রস্তাব জমা দিয়েছে, সেখানে যে বিষয়গুলো 5টা বিষয়, সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, দুদক এবং নির্বাচন কমিশন, এবং সেখানে তারা কয়েকটি বিষয় স্পেসিফিকভাবে তাদের প্রস্তাব দিয়েছে। তারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কোনো তারা সময় বেঁধে দেয়নি, সংবিধান কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, গণভোটের কথা বলেছে, যদিও সেটি ইতোমধ্যেই আইনের মাধ্যমে ফিরে এসছে। আরেকটি বলেছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ করছে তারা। তাদের দলের সেক্রেটারি মিয়া গোলাম পারাওয়ারের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল আলী রিয়াজের সঙ্গে দেখা করে এই প্রস্তাবগুলো, এই প্রস্তাবগুলোকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? না, এই প্রস্তাবে অনেকগুলোর সাথে তো দ্বিমত, অন্য অনেক দলই সহমত প্রকাশ করবে। যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা তো সব দলই, এনসিপি এর বিরোধী না। না, আমরা বিএনপিও না, কেউ শুনি না। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে আনুপাতিক হবে কিনা, এটা নিয়ে আলোচনা আছে। সেটা নিয়ে আলোচনা, আমার মনে হয় যে এই আলোচনাটা এখন আর সামনে নেই, আগে যতটা ছিল। এখন এটা ধরে নিয়েছে যে
বর্তমান যে পদ্ধতিতে ভোট হচ্ছে সেটি হবে, কারণ এই সময়ের মধ্যে এটা করা অনেক কিছু বিষয় আছে। আর দ্বিতীয় হচ্ছে যে সময় বেঁধে দেয়নি। সময় বেঁধে দেয় না, তাহলে তো বলবো যে তারা নমনীয়তা প্রকাশ করেছে, কিন্তু মূল যে কথা, তারা মাঠে বলেন যে তারা ইসলামী আইন চান, আর পুরো নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনে আমাদের সংবিধান সংস্কার কমিশন অথবা সংস্কার কমিশন আর সংবিধান সংস্কার কমিশন তো কোনো ইসলামী বা কোনো দলীয় কোনো ধর্মীয় ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র করার কোনো কথা নেই। এখন সেখানে যেমন আমরা বিএনপির ক্ষেত্রে অনেকবার বলি যে বিএনপি তো এই যদি বিএনপি ধরেন সংস্কার কমিশন গণপরিষদ না মানে তাহলে কি হবে, এই প্রশ্নটা আমরা করি না? তাহলে এখন যাতে জামাতের ক্ষেত্রেও তো এই প্রশ্নটা আসবে যে তারা কি বর্তমান যে আমাদের এখন যে সংবিধান, এটি আমরা নামে বলি বা নাম বলি, এটি সেকুলার সংবিধান, এটা ধর্মের ভিত্তিতে নয়। হ্যাঁ, যেটা এই উপদেষ্টা মাহফুজ আলম প্রথম আলোর সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছেন যে আমরা সব ধর্মের যে নির্যাস সেটাকে আমরা গ্রহণ করব, কিন্তু ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চলবে না। এখন কেউ যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চালাতে চায় তাহলে তো তার সাথে বিরোধ হবে, এবং তাহলে এই নির্বাচনের যে পদ্ধতির কথা বলছি সেটি আনুপাতিক হারে হোক আর এক মাথায় এক ভোট হোক, সেটি কাজে লাগবে কিনা এটাই। এবং জামাতের যে জামাত যে 2008 সালে যে 8 সালে যে নিবন্ধন নিয়েছিল, পরবর্তীকাল তো সেটা বাতিল হয়েছে। সেই নিবন্ধনের সময় কিন্তু জামাত তার গঠনতন্ত্র সংশোধন করেছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনও সংশোধন করেছে, এমনকি তারা দলের নাম পরিবর্তন করেছে। সুতরাং হচ্ছে যে আমাদের রাষ্ট্রের কাঠামোর সঙ্গে কোনো দলের ঘোষণার মৌলিক পার্থক্য থাকতে পারবে না। আমি তো মনে করি জামাতের এই প্রশ্নের জবাবটা আগে দেওয়া উচিত। এখন আমি যদি মানে এরকমভাবে একটু বোঝার জন্য আমি আপনাকে জিজ্ঞেস করি যে জামাতকে দেশে রাজনীতি করতে গেলে এই সংবিধান মেনেই তো করতে হবে, এই প্রচলিত বিধান মেনেই করতে হবে। এখন তারা যদি সেটা মেনেই করে তারা যদি ওরকম সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে সরকার গঠন তারা দাবি করতে পারে, 2/3 যদি পায় তখন সে তার ওই আস্তে আস্তে করে ইসলামিক স্টেটের দিকেও যেতে পারে। তাকে যদি মানুষ মনে করে যে তার ওই ইসলামিক স্টেট চায় তারা তাকে ভোট দিল, তখন তার ভিত্তিতে সে করলো। তুরস্ক হয়েছে, সুতরাং তুরস্ক না, মিশরে হয়েছে, হতে পারে সেটা। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আলী রিয়াজ একটা কথা বলেছেন, আপনার আজকে খেয়াল করেছেন কিনা, সেটি হচ্ছে কিন্তু সেটা হবে কিনা দেশের বৃহত্তর জনগণই ঠিক করবে। আচ্ছা, সেটা হচ্ছে যে মানে যদি আমরা এই কারেকশনগুলো না করতে পারি, আমি ঠিক লাইনটা এই মুহূর্তে পাচ্ছি না, পেলে আমি দেখাবো আপনাকে। সেটা হচ্ছে যে আলী রিয়াজের ওই বক্তব্যের মূল সারমর্মটি হচ্ছে যে যদি আপনি সংস্কার যদি আমরা ঠিকঠাক মতো করতে না পারি, তাহলে বর্তমান ব্যবস্থার স্বৈরতন্ত্র ঠেকানোর আর কোনো উপায় নেই। এখন এগুলো হচ্ছে ব্যাখ্যা, কে কিভাবে দেখে। হ্যাঁ, যেমন এই সংবিধান, বর্তমান সংবিধান, যেটা আমি এর আগে বললাম, যে সংবিধান আব্রাহাম লিঙ্কনকে তৈরি করেছিলেন, সেই রাষ্ট্রপতি করেছিলেন, সেই সংবিধান তো ডোনাল্ড ট্রাম্পও করেছে। তো সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে এটা সত্য। এই সংবিধান তো কোনো ধরেন আমরা এই সংবিধান বাতিল করলাম, তারপর যে নতুন সংবিধান হবে, সেই সংবিধানে যে আরেকজন স্বৈরশাসক হবে না, আরেকজন সাম্প্রদায়িক ব্যক্তি যে ক্ষমতায় আসবে না, এর নিশ্চয়তা কি? আরেকজন কর্তৃত্ববাদী শাসক আসবে না। এই কারণেই বলি যে খোলা মন নিয়ে আলোচনা, সব জনগোষ্ঠীর সঙ্গে কথা বলা। আর আমরা রাষ্ট্র নিয়ে এত চিন্তা করি, যে রাষ্ট্রের কী বলে, জঙ্গিবাদ হবে না, মৌলবাদ হবে না, কর্তৃত্ববাদ হবে বা ফেসিবাদ হবে, কিন্তু এই রাষ্ট্রের সাথে 16 কোটি মানুষের সম্পর্ক কি? রাষ্ট্রের সম্পর্ক তো 1-1.5 কোটি মানুষের। এই যে যা কিছুই বলে এর সুবিধা পাবে 1-1.5 কোটি মানুষ, এবং পাচ্ছে এখনও, সেটা সংসদ থাকুক বা না থাকুক, যে কোনো। আপনি যারা ধরেন এই আন্দোলনে, জুলাই আগস্টের আন্দোলনে যে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, রিক্সা চালক, হকার, এই অটো চালক এবং সাধারণ মানুষ, একেবারেই সাধারণ মানুষ, যে যারা অনেকে জীবন দিয়েছে, আহত হয়েছেন, তাদের জন্য আমরা কি ভাবছি? তা আমি তো মনে করি সব সংস্কারের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনৈতিক সংস্কার, অর্থনৈতিক কাঠামোর সংস্কার। এবং অর্থনৈতিক কাঠামো ঠিক না হলে কোনো রাষ্ট্র কাঠামো ঠিক হবে না।
রাষ্ট্রের রাজনৈতিক কাঠামো ঠিক হবে না, কারণ অর্থনীতিটাই হচ্ছে মৌলিক। আমি একটু সারোয়ার তুষার আপনার কাছে এই কাছাকাছি বিষয়ে জানতে চাই, সেটি হচ্ছে যে আপনারা তো সেকেন্ড রিপাবলিক চান, তো সেকেন্ড রিপাবলিক তো অনেক মানুষ বোঝেও না, সংবিধান নতুন করে লিখলে কি হবে আর এটাকে কারেকশন করলে কি হবে এটাও বোঝে না, তারা খুব অল্পের ভিতরে ঘুরপাক খায়। তো তাদের জন্য আপনাদের এই সংবিধান নতুন করে লিখলে কোনো লাভ হবে কিনা বা সেটা তাদের দোরগোড়ায় পর্যন্ত আপনারা পৌঁছতে পারছেন কিনা। আরেকটি বিষয় একটু জানতে চাই, এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন নাকি মানে আসন যারা জিতবে তারাই এই অনুপাতে নির্বাচন হবে, এই ক্ষেত্রে আপনার দলের অবস্থানটি? আচ্ছা, এখানে 2-3টা ব্যাপার এসছে, আমি বলি। এক নম্বর হচ্ছে সেকেন্ড রিপাবলিক তো একটা অর্নামেন্টাল ল্যাঙ্গুয়েজ। আপনি এটা তো ইটসেলফ কিছু মিন করে না, এর ভেতরে আপনি অনেকগুলো জিনিস ঢোকাতে চাচ্ছেন। আপনি যে জিনিসগুলো ঢোকাতে চাচ্ছেন সেইটা মানুষ বোঝে কিনা বা সেটা মানুষের কাজে আসবে কিনা, এরকম কিন্তু হতে পারে যে মানুষ এই মুহূর্তে আপনি একটা আইন করলেন, আইন করার উদ্দেশ্য কি মানুষের মঙ্গল কামনা করা, কিন্তু মানুষ কি আইনের খুঁটিনাটি বোঝে না। যখন আপনি আইনটা করেন তখন এই আইনের বেনিফিট মানুষ পাচ্ছে কিনা, এটাই হচ্ছে বিবেচনা। তো আমি মনে করি যে মানুষ বোঝে না, এই কথাটা একদম ঠিক না। আমি তো আহ্বান জানিয়েছি বহুবার, আবারও জানাই যে ধরুন মানুষ, আপনি যদি বলেন যে গণপরিষদ নির্বাচন, মানুষ হয়তো বুঝবে না, কারণ হিস্টোরিক্যাল মেমোরিতে নাই, এটা এই মুহূর্তে নাই। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন যে সংবিধান পরিবর্তনের জন্য আগামী নির্বাচন হওয়া দরকার কিনা, আপনি এই প্রশ্নে গণভোট একটা করে দেখেন। যে দুটো প্রশ্ন, বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন আর বিদ্যমান সংবিধান পরিবর্তনের জন্য নির্বাচন, প্রশ্নটা খুব সহজ। এই প্রশ্ন করে দেখেন, বিদ্যমান সংবিধান পরিবর্তনের জন্য যে নির্বাচন, এটাই তো গণপরিষদ, এটা গেল এক নম্বর। তো আমি মনে করি যে আপনি এই প্রশ্ন করেন, ওভারহেলমিংলি পিপল বলবে যে সংবিধানের সাথে সে রিলেটই করতে পারে না। আব্রাহাম লিঙ্কন এবং ট্রাম্পের কথা ভাই বলেছেন, এর খুব সুন্দর উদাহরণ। কিন্তু একটা জিনিস আমি এখানে বলি, দেখুন ট্রাম্প কিন্তু চেষ্টা করেছে ক্যাপিটাল হিলে ঢুকে অনেক কিছু করার, শেষ পর্যন্ত সে পারে নাই। তার কারণ হচ্ছে কনস্টিটিউশন কিন্তু শুধু আইন না, কনস্টিটিউশন একটা নর্ম তৈরি করে যে কি করা যাবে কি করা যাবে না একটা রাষ্ট্রের মধ্যে। ট্রাম্প কিন্তু তার স্টেটের ফান্ডামেন্টাল যে ব্যাপার, যে আপনি কখনো ইলেকশনের রেজাল্ট উল্টে দিতে পারবেন না, ডেমোক্রেসি বাইরে যেতে পারবেন না, সে এটার বিরুদ্ধে যেতে চাচ্ছিল। তখন কিন্তু এই মানে তার দলের লোকেরা তার বিরুদ্ধে গেছে। কেন? কারণ তারা জানে যে ট্রাম্পের জন্য তারা পরে বিপদে পড়বে। এই জিনিসকে আপনি বাংলাদেশে এখন ভাবতে পারেন। তো আমরা বলছি যে কনস্টিটিউশন মানে তো শুধু আইন না, কনস্টিটিউশন একটা কালচারও। যখন আপনার কনস্টিটিউশনে বলা থাকবে যে এই জিনিস করা যাবে না, বিশেষত কনস্টিটিউশন মানে হচ্ছে সরকার এবং রাষ্ট্রের ক্ষমতাটা কোথায় সীমাবদ্ধ, কতটুকুতে তাদের জুরিসডিকশনটা কতটুকু, এইটা কনস্টিটিউশন বলে। আমাদের কিন্তু উল্টা, সব জায়গায় বলা হচ্ছে যে পাবলিক কি করতে পারবে না, কি শর্তে আপনি তার কাছ থেকে তার অধিকারটা কেড়ে নেবেন, এটাই বলা হয়। এই জন্য আমরা বলছি যে কনস্টিটিউশনটা আপনি বদলালে যে আমাদের দেশটা বেহেশত হয়ে যাবে, ব্যাপারটা তা না। কিন্তু একটা এজেন্ডা সেট হবে যেটার এগেনস্টে যদি কেউ যেতে চায়, ধরুন সরকারের কথা যেমন আপনারা বললেন যে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় বা যে কোনো ইসলামিক দল ক্ষমতায় গিয়ে যদি ইসলামিক রাষ্ট্র করতে চায় তখন কি হবে। তো আমরা তো এটা তো বলাই হয়েছে যে আপার লোয়ার দুই হাউস থেকে আপনাকে 2/3 নিতে হবে কোনো সংশোধনীর ক্ষেত্রে, এরপর আপনাকে গণভোটে যেতে হবে। এখনকার মুশকিলটা কি, যে আপনার কাছে 2/3 আছে, এবং সেই 2/3 মানে হচ্ছে আসলে যারা সকল ভোটারের না, যারা ভোট দিয়েছে তাদের 40% to 35% ভোট আপনার কাছে আছে। এটা আসনের মার পেছে, এটা 2/3, এটার ভিত্তিতে আপনি বড় বড় ফান্ডামেন্টাল ক্যারেক্টার চেঞ্জ করে দিচ্ছেন রাষ্ট্রে। এটা কিন্তু একটা মেজর সমস্যা। প্রফেসর আলী রিয়াজ একসময় এটাকে বলেছিলেন কার্স অফ 2/3। এটা কিন্তু একটা কার্সের মতো, কারণ এটা আসলে কিন্তু মেজরিটি না, 70% পিপল এটা বাইরে থেকে যাচ্ছে। তো এই জন্য যদি আপনি এরকম করেন যে 2 হাউস পাশাপাশি গণভোট, এবং আমরা বলেছি যে সংবিধান সংশোধন মানেই গণভোটে যেতে হবে, পাবলিকের কাছে আপনাকে বলতে হবে। সুতরাং চাইলেই ক্যারেক্টার চেঞ্জ করে দেওয়া সেটা না, সংবিধান পরিবর্তন তো এছাড়া উপায় নাই তো। এছাড়া মানে আমাদের দেশে কি হয়েছে, সংশোধনীগুলো একটা দুইটা সংশোধনীকে আপনি বলতে পারবেন যে এটা পাবলিক ইন্টারেস্টের সাথে ঠিক আছে, বা সবগুলো দল একমত হয়েছে, যেমন দ্বাদশ সংশোধনীর কথা সব দল একমত হয়েছে, রাষ্ট্রপতি থেকে আপনি প্রধানমন্ত্রী শাসিত সরকার। আপনারা কি বলতে চাচ্ছেন সংবিধান সংশোধন করতে গেলেও গণভোট লাগবে? হ্যাঁ, পরবর্তীতে আপনি যে এখন যে সংস্কার বা রিফর্ম বলেন আর নতুন সংবিধান বানিয়ে যে রাষ্ট্রটা আপনি করলেন, এরপরে যে সরকার আসবে যার কাছে 2/3 আছে, সে তো আপনাকে এই গায়ের গরমটা দেখাতে চাইবে যে আমার কাছে 2/3 আছে, আমি বদলে দেবো। তখন ওইখানেই তাকে চেক করা যে তোমাকে আপার হাউস লোয়ার হাউস দুইখান থেকেই 2/3 নিতে হবে, এরপরে আপনাকে গণভোটে যেতে হবে। গণভোটেই হলো চূড়ান্ত। যেমন চিলিতে উদাহরণ আছে, খুব ভালো সংবিধান বানানোর পরও পিপল এনগেজ করা হয় নাই, পিপল কিন্তু গণভোটে ওটা বাদ দিয়ে দিয়েছে যে না, আমি দুষ্পরিবর্তনীয় এক সংবিধান হবে না, দুষ্পরিবর্তনই হবে না। এবং আসলে কিছুটা দুষ্পরিবর্তনীয়ই রাখা দরকার। মানে এত ঘন ঘন সংবিধান তো বলা হয় ওটাকে, যেটা সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয়, হ্যাঁ, মানে একটা মাঝামাঝি জায়গা। আপনি যদি ঘন ঘন সংবিধান পরিবর্তন করার খেসারত আমরা দিয়ে যাচ্ছি বাংলাদেশে, এই কারণে এটা একটু কঠিন করা দরকার। এবং 2/3 অর্জন করা 2 হাউসে খুব কঠিন হবে না, যে সরকারি দল তারই থাকবে। আমরা যেভাবে ভাবি আর কি, জামায়াত ইসলামীর সাথে এখানে আমাদের একটা মেজর পার্ট, আজকে কিন্তু তারা বলেছে যে তারা গণপরিষদ চায় না, ঠিক আছে। 1 2 নম্বর কথা হচ্ছে যে তারা বলছে যে তারা ফুল আনুপাতিক নির্বাচন চায়। এখানে আমরা বিরোধিতা করছি, আমরা বিএনপির সাথে এখানে একটা বিরোধী পজিশন আমাদের আছে। আমরা বলেছি যে আপনি এটা মিক্সড করেন, অর্থাৎ কনস্টিটিউয়েন্সি বেসড যে ইলেকশন সেটা থাকবে,
থাকার পরে আপনি 200 আসন পেয়েছেন সারা দেশে, কিন্তু আপনার তো 40% ভোট পেয়েছেন, আপনি কি 35% ভোট পেয়েছেন। এইটার ভিত্তিতে আপনি আপার হাউসে সিট অ্যালোকেশন করেন। 35% পেলে আপনার 35টা আসন, 40% পেলে 40টা আসন। তাহলে আপনি দেখেন যে 20টা আসন পেয়েছেন নিচে লোয়ার হাউসে, ধরেন আমাদের নতুন দল বা অন্য যে কোনো দল নিচের হাউসে কম আসন পেয়েছে, কিন্তু তার ভোট সারা দেশে আছে 32%, তখন আপার হাউসে কিন্তু তার প্রভাবটা বাড়বে। সেটা তো জামাতও সেটাই চাচ্ছে। না, জামাত সেটা চাচ্ছে, জামাত চাচ্ছে লোয়ার হাউসটা পুরোটাই আনুপাতিকই হোক। আচ্ছা, পুরোটা পার্থক্য, খুবই ফান্ডামেন্টাল পার্থক্য। আমরা কিন্তু লোয়ার হাউসে চাচ্ছি না, আনুপাতিক চাচ্ছি না, আমরা হচ্ছে আপার হাউসটা আনুপাতিক হোক। এটা হলো মিক্সড ইলেকশনের ফর্মুলা। তো সেখানে আমরা নিশ্চয়ই আমরা আমাদের পজিশনগুলো তুলে ধরবো। তো আমি এটা বললাম যে সেকেন্ড রিপাবলিকের প্রশ্ন ব্যাপারটা এরকম যে সেকেন্ড রিপাবলিক কথাটা বোঝা, ধরুন দেয়ালে দেয়ালে কি লেখা, বাংলাদেশ 2, হ্যাঁ 2.0, বাংলাদেশ 2.0, এবং ওখানে এটা মানে কি, সে বলছে যে স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। আপনি বলেন যে বাংলাদেশ, অনেকেই প্রশ্ন তুলছেন বাংলাদেশ কি নতুন করে স্বাধীন হয়েছে। আমার কথা হচ্ছে যে আপনি তরুণরা কেন এটা একটা স্বাধীনতার অনুভব করছে, এইটা তো আপনি আমলে নেবেন। এর মানে সে তো আগের স্বাধীনতাকে অস্বীকার করছে না। সে লিখছে যে আমি 71 দেখিনি, 24 দেখছি। তার মানে 71 যে একটা গ্লোরিয়াস ইভেন্ট, এটা সে জানে, কিন্তু সেই ইতিহাসটা সে দেখে নাই, সে পড়ছে। এখন সে নিজেকে একটা ইতিহাসের অংশ মনে করছে, এটা তার গর্বের বিষয়। আচ্ছা, এইটা আমি একটু বিরতি নিয়ে আসবো, তারপরে আপনার কাছে একটু এই বিষয়টা একটু জানতে চাবো যে আপনাদের ক্ষেত্রে পাবলিকের বা পলিটিক্যাল পার্টিকুলার পারসেপশন এরকম কেন যে আপনারা 24কে হাইলাইট করছেন মানে হচ্ছে 71কে দমন করছেন বা 71কে অবমাননা করছেন, এরকম একটি ধারণা কেন, সেটি কেন হয়েছে, এটা একটু উত্তর দিবেন। সোহরাব হাসান, আপনার কাছে জানতে চাই না একটি বিষয়, একটু তথ্য দিই তারপরে বলি যে বিচারিক আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। আজকে একটি মামলা সবশেষ রায় হওয়ার পরে এবং তার আইনজীবী যেটি বলছেন, এর ফলে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে এই মামলা আর না থাকার ফলে তিনি দেশে ফিরতে আর কোনো বাধা থাকবে না। আসলে তারেক রহমানের দেশে আপনার মানে বিশ্লেষক হিসেবে, সাংবাদিক হিসেবে জানতে চাই, তারেক রহমান কি এই আইনি জটিলতার কারণে দেশে ফিরছেন না, নাকি অন্য কোনো কারণে থাকতে পারে? আইনি রাজনৈতিক জটিলতাই বেশি। রাজনৈতিক জটিলতাটা কি? আচ্ছা, সেটা আমি বলছি। তার আগে একটা ব্যাপারে আমি যেটা শুনেছি, 21 আগস্ট যে গ্রেনেড হামলা, সেটার বিরুদ্ধে বোধহয় একটা হয়েছে, রিট হয়েছে, মানে রিট না, সেটা আপিল হয়েছে এবং এটা ধারণা করা হচ্ছে যে এটা খুব সহজেই শেষ হয়ে যাবে। এই যে ধারণা করাটা, তো এটা হচ্ছে মানে এইটা আমি আমার সাথেই আলাল ভাইকে এই প্রশ্নটা করেছিলাম, তারা যেটি বলছেন যে আমরা সব আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি করতে চাই যেন কোনো পরবর্তীতে ঝামেলা না থাকে। তাহলে প্রথমে আমরা ধরে নেব যে তার বিরুদ্ধে যে এতগুলো মামলার প্রক্রিয়া ছিল, মামলার প্রক্রিয়াটা শেষ হয়নি। প্রক্রিয়া শেষ হলে আমরা বলতে পারবো যে তিনি কেন আসছেন না বা রাজনৈতিক কারণে আসছেন না। এটা তাহলে আমরা ওই আপিল পর্যন্ত অপেক্ষা করতে হবে এটি। আর রাজনৈতিক একজন নেতা এতদিন বাইরে ছিলেন, তিনি কখন বাংলাদেশ তার দেশে আসলে তার রাজনৈতিক সুবিধা বেশি হবে, হতে পারে যে নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে তিনি আসা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কারণ ধরুন নির্বাচন যদি ডিসেম্বরে হয়, প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর অক্টোবরে। তো এই সময়টা তার রাজনৈতিক তৎপরতা কীরকম থাকবে বা নানা রকম। অন্য দলের সাথে তিনি পরোক্ষ প্রত্যক্ষভাবে আলাপ আলোচনা করছে, সেটাও একটা দেখার বিষয় হবে যে সেটা কীভাবে। আরেকটি কারণ হচ্ছে তার অভ্যন্তরীণ দলের, সেটা হচ্ছে তিনি যতই বলুন বা যত 3000 না এরকম নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু দলকে কিন্তু ঠিক রাখতে পারেননি। মানে দলের নেতাকর্মীদের চেষ্টা তো করছেন, চেষ্টা করছেন, কিন্তু এক হচ্ছে যে দলের চেয়ারপারসন তিনি অসুস্থ এবং তিনি প্রক্রিয়ার মধ্যে নেই। তিনি ওখান থেকে নির্দেশ দিচ্ছেন বা নির্দেশ পালন করাচ্ছেন, একটা দূরত্ব তো আছে। দূরত্ব তো ডিফিকাল্ট অনেক। হ্যাঁ, এখন সেটা আসলে বাড়বে না কমবে, এই হিসাব নিকাশ নিশ্চয়ই বিএনপি নেতারা করবেন। কারণ দূরে থাকলে সুবিধাও আছে, অসুবিধাও আছে। দূরে থাকলে কেউ যে কিন্তু তদবির করতে পারছে না, যে কেউ কারো বিরুদ্ধে যে কথাও বলতে পারছে না। তবে বিএনপি, আমরা সংস্কার চাই, তো রাজনৈতিক দলগুলোর সংস্কারটা অত্যন্ত জরুরি। এই ক্ষেত্রে বলবো যে আমার তরুণ বন্ধু সারোয়ার তুষার, তারা নতুন দল করছেন, নতুন বন্দোবস্ত চাচ্ছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। সেক্ষেত্রে কিন্তু প্রথম জনগণের প্রত্যাশা থাকবে এই নতুন দল নতুন চিন্তা মানুষকে দেবে, নতুন আচরণ মানুষকে শেখাবে। প্রচলিত দলগুলো যেভাবে গঠন হয়েছে, যেভাবে কার্যক্রম চালাচ্ছে, তার থেকে ভিন্নভাবে কিছু করবেন এবং
প্রচলিত দলগুলোর মানে পুরনো দলগুলোর সম্পর্কে আমরা প্রতিদিনই প্রশ্ন করি, প্রতিদিনই তাদের জবাবদিহির আওতায় নেই, তারা ক্ষমতায় থাকতে কী করেছে। নতুন দল যদিও এখনও ক্ষমতায় যায়নি, কিন্তু এই প্রশ্নগুলো জবাব দিতে নতুন দল, আমি আশা করি তারা একটি কমিটি করেছে, নির্বাচন কি বলে সংস্কার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করার, তাদের একটি কমিটি করতে পারে। আমি বলবো যে এটি আমার মত, যে যারা যতগুলো প্রশ্ন আসে এই দল সম্পর্কে, একজন সাধারণ কর্মী সম্পর্কেও যদি প্রশ্ন আসে, দলের শীর্ষস্থানীয় ব্যক্তি সম্পর্কেও যদি প্রশ্ন আসে, সেই প্রশ্নের সরাসরি জবাব দেওয়া এবং ব্যাখ্যা দেওয়া জনগণকে, তাহলে আমি মনে করি যে পুরানো দল থেকে নতুন দল যে আলাদা সেটি মানুষ ভাবতে পারবে। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আসছে, আমি এটা ব্যাখ্যা করতে চাচ্ছি না, কিন্তু যত প্রশ্ন আসুক সেই প্রশ্নের জবাব তাদের দেওয়া উচিত। তাহলে পুরনো দলগুলোকে বলা যাবে, বা পুরনো দলগুলোও শিখবে তারা এতদিন যেভাবে চলছে সেভাবে চলা ঠিক নয়। যে এইটা একটু টেকটা নিয়ে আসি আপনার কাছে, সেটা হচ্ছে অনেকগুলো প্রশ্ন আপনার কাছে বিরতির আগে একটা প্রশ্ন করে রেখেছিলাম, সেটির উত্তর আগে দেন, এটা একটু বড় প্রশ্ন। না, এটা তো অনেকবার আমরা বলেছি, এবং এইটাই একটা খুব আওয়ামী ধরনের রাজনীতি আর কি, যেটা আমরা খেয়াল করছি 5 তারিখের পরে বারবার, যে আপনি কি 71-কে ওন করেন কিনা। এই 71-কে ওন না করার কি কোনো বিকল্প আছে? এটা তো অপশন না। 71 ছোট করে লেখেন, 24 বড় করে লেখেন, না সেরকম একদম সেরকম না। আমরা পরিষ্কার বলেছি যে 71 ইজ নন নেগোশিয়েবল। 24 এসছে যে 71-এর যে আশা আকাঙ্ক্ষা, একটা জনগোষ্ঠীর তো একটা ঐতিহাসিক মুক্তির সংগ্রাম থাকে, তার সব পরবর্তী সেটেলমেন্টগুলো সবসময় সেটা পূরণ করতে পারে না। তো আমরা মনে করি যে 24 এসেছে ওই 71-এর যে অবাস্তবায়িত যে আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো বাস্তবায়নের একটা সুযোগ, এবং একটা জেনারেশনের মধ্যে ওই ইয়েটা তৈরি হয়েছে, উদ্দীপনাটা তৈরি হয়েছে। এটা হচ্ছে আমাদের পজিশন। এখানে আমরা মেলাচ্ছি দুটোকে, মানে স্পিরিটের জায়গা থেকে 47, 52, 71, 24 আপনারা টপ প্রায়োরিটি করলে কিভাবে রাখবেন? অফকোর্স 71 হচ্ছে এটার মানে একেবারে সেন্টারে, সবার উপরে, একেবারে সব মানে এটার একেবারে কেন্দ্রে আছে, এই নিউক্লিয়াসের কেন্দ্রে আছে। কিন্তু বাকি যেগুলো আছে, আপনি ধরুন যে 47ও তো অগুরুত্বপূর্ণ না, মানে 47 না হলে 71-কে ভাবা যায় না, ঠিক আছে। কিন্তু এইটা হচ্ছে কি, আমরা সবটাকে মিলিয়ে একটা ঐতিহাসিক জার্নি আকারে দেখি, ঠিক আছে। তো এইটা বারবার দেখুন, এটা সবচেয়ে বড় ভিকটিম হয়েছে বিএনপি। এই যে বিএনপি জামাত, বিএনপি কি তারাও স্বাধীনতা বিরোধী। এখন আমরা বিএনপি কাছ থেকে ওইটা পাল্টা জিনিস আশা করি না, যে বিএনপি আমাদেরকে বারবার এরকম করে ক্যাম্পিং করার চেষ্টা করবে বা একটা আলাদা গোত্রভুক্ত করার চেষ্টা করবে। আপনি দেখবেন যে ধরুন সিম্পলি আমরা কি সারা জীবন এই রাজনীতি করবো যে কে মুক্তিযুদ্ধের পক্ষের আর কে বিপক্ষের? আপনি দেখবেন যে এই দলের কর্মসূচির কি আছে, অর্থনৈতিক কর্মসূচি কি, রাজনৈতিক কর্মসূচি কি, সাংস্কৃতিক কর্মসূচি কি, এগুলো কি মুক্তিযুদ্ধের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, এটা যাচাই করলেও তো হয়। যেমন আমরা যদি বলি যে লুটপাট পাচার হবে না, এখানে একটা উৎপাদনশীল কিংবা উদ্যোক্তাদেরকে পৃষ্ঠপোষকতা করে এমন একটা অর্থনীতি আমরা চাই, এটা কি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার পক্ষের না বিপক্ষের? আমি একটা জিনিস এমনি জানার জন্য, দুজনেই যদি আপনাদের বক্তব্য থেকে বলেন তাহলে হবে। আমি পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে আসলে 55 বছর স্বাধীনতার পরে এসে মুক্তিযুদ্ধ বিরোধী কোনো কিছু এই দেশে আশা করা, এক্সপেক্ট করা কিংবা এই প্রশ্ন ওঠা, এটা মানে কিভাবে সম্ভব? মানে বাংলাদেশ বিরোধী পাকিস্তান, ভারত কোনো পন্থী হওয়ার সুযোগ আসলে আছে কিনা? না, বা আপনাকে বাংলাদেশপন্থী রাজনীতির মানে বাইরে কোনো সুযোগ নাই এখানে। তাহলে আপনারা আবার বাংলাদেশপন্থীকে হাইলাইট করছেন কেন? সবাই তো বাংলাদেশপন্থী না, কিন্তু সবাই বাংলাদেশপন্থী, সবাই বাংলাদেশ স্বার্থ দেখে রাজনীতি করছে না। এটা হচ্ছে আপনিও বাংলাদেশপন্থী, আপনিও যে বাংলাদেশের স্বার্থ দেখে করবেন, আপনার নিজের দলের স্বার্থ যদি বাংলাদেশের বিপক্ষে যায়, সেটা তো শেষ পর্যন্ত জনগণ বিচার করবে। আমাদের কর্মসূচি থাকবে, সবকিছু থাকবে। এখানে আমরা দেখেছি যে ভারতের সাথে আওয়ামী লীগের এটা আমরা দেখলাম, কিংবা একেবারেই যে কেউ মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এমন লোক যে বাংলাদেশে নাই তা তো না, আছে, আনফর্চুনেটলি হলেও আছে। তো সেই কারণে আমরা বলেছি যে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী রাজনীতি এখানে হবে না, এখানে হবে বাংলাদেশপন্থী রাজনীতি। যারা বাংলাদেশের মানুষ, আমাদেরকে সবার সাথে সম্পর্ক রাখতে হবে, যেহেতু আমরা একটা খোলা দুনিয়ার মধ্যে বসবাস করি, কিন্তু এখানে অন্যের স্বার্থ দেখে আমরা রাজনীতি করবো না, অন্য দেশের স্বার্থ, ঠিক আছে, যেটা আওয়ামী লীগ করছে। আমি একটু স্যার আপনার কাছে একদম শেষ প্রশ্ন, তারপরে আমি সোহরাব ভাইয়ের কাছ থেকে শেষ করবো। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। সেটি হচ্ছে যে আমরা প্রায় শুনি যে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে, কখনো বিএনপির সঙ্গে, বেশিরভাগ ক্ষেত্রে শোনা যায় বিএনপির সঙ্গে, কখনো জামাতের সঙ্গেও শোনা যায় যে নির্বাচন কেন্দ্রিক একটা ইন্টারনাল একটা বলয় তৈরি করা, কোন জায়গা থেকে কে ছাড় দেবে বা আসলে জোটে যাবে কিনা, এই আলাপগুলো। আপনারা নতুন বাংলাদেশ করবেন, আপনাদের নিয়ে এই কথাগুলো কি প্রচারণা না আসলেই ভেতরে? এগুলো গুঞ্জন। কারণ হচ্ছে কি যে মানে অনেক সময় তো স্টোরি লাগে, গল্প লাগে, আমাদের পলিটিক্যাল সার্কেলগুলোতে আলাপ আলোচনা করার জন্য প্রতিদিন কিছু স্টোরি লাগে, তো এই গুঞ্জনগুলো ছড়ানো হয় আর কি। এবং আপনি দেখবেন অনেক পত্রিকা তারা এই ধরনের নিউজ করে দেয় বিশেষ সূত্রের বরাতে, কিংবা নাম প্রকাশে অনিচ্ছুক। যে আমার তখন ধারণা হয় যে ওই পত্রিকাটা যেটা নিজে বলতে চাইছিল তারা এইভাবে করে আর কি, আমার এটা মানে মনে হয়। আমরা তো এখানে একটা নতুন রাজনীতি করতে
করতে এসেছি এবং অবশ্যই আমরা একটা নতুন সেন্টার হতে চাই। অবশ্যই। আমরা কেন আরেকজনের জোটে যাওয়ার কোনো এটা মানে মাথায় আসে না, বিদায় জিজ্ঞেস আমরা করলাম। জোট করব এরকম সিদ্ধান্ত হয়নি, আমরা আবার জোট করব না এমন সিদ্ধান্ত হয়নি, কিন্তু এইটুকু আমরা জানি যে আমরা যদি জোট করি আমাদের নেতৃত্বে জোট হবে। হ্যাঁ, আপনি যদি কারো নেতৃত্বে যান তাহলে আপনি নতুন বাংলাদেশ তো তার বাংলাদেশ হবে, আপনার এক্স্যাক্টলি, বাংলাদেশ হ্যাঁ হবে না। সেটাই। ওকে, আমরা একেবারে শেষে আপনার কাছে আলী রিয়াজের একটি কথা আপনাকে বলেছিলাম, তিনি আজকে আরও বেশ কিছু বিষয়ে বক্তব্য রেখেছেন। এটি জামাতের সাথে সংস্কার ইস্যুতে না, আলাদা একটি সেমিনার ছিল সেখানে। তিনি বলেছেন সংস্কার প্রক্রিয়াকে দেশের বাইরে এবং ভেতর থেকে বাধাগ্রস্ত করা হচ্ছে। সংবিধান সংস্কারের ক্ষেত্রে মানে সুজন আয়োজিত একটা গোল টেবিল, রাজনৈতিক ঐক্যমত্য এবং নাগরিক ভাবনা শীর্ষক একটি গোল টেবিলে কথা বলেছে। আমি সেই আবার শুরুতে চলে যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। এবং সারোয়ার তুষার যে কথাটা বলছিলেন ওটা ধরেই বলি, 71 এবং 24 এর মধ্যে কিন্তু একটা সমান্তরাল মিলও আছে, আর যেটি সারোয়ার তুষার বুঝতে পারবেন যেহেতু তারা অংশীদার। 71-এর মুক্তিযুদ্ধ ছিল কি, উদ্দেশ্য ছিল কি? প্রথমত পাকিস্তানিদের তাড়ানো, তাই তো? পাকিস্তানিদের তাড়ানোর পর এই বাংলাদেশটা কিভাবে হবে? এটা কি সমাজতান্ত্রিক হবে? এটা কি গণতান্ত্রিক হবে? এটা কি অসাম্প্রদায়িক হবে? এটি কি সাম্প্রদায়িক হবে? এটা নিয়ে কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যারা অংশগ্রহণ করে না তাদের মধ্যে কিন্তু মতভিন্নতা ছিল। এ কারণেই এত দল, এত হানাহানি, এত 24-এর ক্ষেত্রেও কিছু কিছু আলামত কিন্তু আছে। আর সারোয়ার তুষার নিশ্চয়ই স্বীকার করবেন যারা এনসিপিতে আসেনি, এবং আমি মনে করি যে এনসিপি তারা নিজেরাও ঘোষণা করেছে এবং আমরাও মনে করি তারা মধ্যপন্থায় বেছে নিয়েছে, যে ডানেও না বামেও না। কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণকারী অনেকের মধ্যে যেমন এনসিপি যে নীতি আদর্শের সাথে মেলে না, অনেক তারা বাম দিকে যেতে চায় এবং অনেকে ডান দিকে যেতে চায়। এমনকি একথাও ইতিমধ্যে বলছে যে এনসিপি যে লাইন নিয়েছে এটা হচ্ছে ভারতপন্থী লাইন। আবার এনসিপি হয়তো অন্য দলকে ভারতপন্থী বলবে। আমাদের এটা ভালো, কিন্তু শেষ বিচারে হবে জনগণ ঠিক করবে, এবং তার নিজের কর্মসূচি দিয়ে, নিজের গঠনতন্ত্র দিয়ে, নিজের আচরণ দিয়ে করা যাবে যে সে আসলে কার পক্ষে। কিন্তু আমি আর ডক্টর আলী রিয়াজের ক্ষেত্রে বলবো যে সংস্কারের বিরুদ্ধে বাইরে বিরোধিতা থাকতে পারে, ভেতরে বিরোধিতা থাকতে পারে, কিন্তু তার চেয়ে মৌলিক সংস্কারটা কোথায়? অর্থনৈতিক সংস্কার না হলে কোনো সংস্কারই টেকসই হবে না, জনগণ তার থেকে লাভবান হবে না। জনগণের উপরিকাঠামোয় যারা ক্ষমতার উপরিকাঠামোয় আছে, মানে রাষ্ট্র ক্ষমতার, মানে ক্ষমতাসীন দল না, রাষ্ট্রের যারা উপরিকাঠামোয় আছে, যারা সুবিধাভোগী শ্রেণী, তারাই লাভবান হবে। তাদের হয়তো একটা অংশ লাভবান হবে আর একটা অংশ হবে না। কিন্তু রাষ্ট্রের মৌলিক পরিবর্তন, আমরা আশা করব এনসিপি এই মৌলিক পরিবর্তনের দিকেও নজর দেবে। অনেক অনেক ধন্যবাদ সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আপনাদের দুজনকেই এতক্ষণ ধরে এই অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য এবং আলোচনাকে প্রাণবন্ত করার জন্য। এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি রাত জেগে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। শেষ করার আগে শুধু এতটুকু বলবো যে আমরা নিশ্চয়ই সংস্কার হোক কিংবা বড় ধরনের কোনো পরিবর্তন হোক, সব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হোক, সব কিছু হোক এমন এক বাংলাদেশের জন্য যে বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, ভালো বাংলাদেশ, ইতিবাচক বাংলাদেশ, শান্তিপূর্ণ বাংলাদেশ, সমৃদ্ধ এবং সুখী বাংলাদেশ। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।